সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই অনলাইনের লাইভ টিভি এবং চ্যানেল আই অনলাইনের ভেরিফাইড ফেসবুক পেজেও সরাসরি প্রচার হচ্ছে। যাচ্ছি পুরো সংবাদে। পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষায় যেসব জেলায় দুর্নীতির অভিযোগ উঠেছে তা তদন্ত করে দেখা হচ্ছে। প্রমাণ পাওয়া গেলে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন আইজিপি। বলেছেন রাজপথে চাঁদাবাজি বন্ধে কঠোর হবে পুলিশ। এনামুল কবির রূপম জানাচ্ছেন। বাংলাদেশ পুলিশে বিভিন্ন পর্যায়ে কর্মরত কর্মকর্তা ও সদস্যদের সন্তানদের বৃত্তি প্রদান উপলক্ষে রাজধানীর মিরপুর পিএসসি মিলনায়তনে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা। সারা দেশ থেকে আসা 201 জন পুলিশ সন্তানের হাতে সম্মাননা তুলে দেন আইজিপি। মাদারীপুর, টাঙ্গাইল, রাজবাড়ী, সাতক্ষীরা, জামালপুর সহ যেসব জেলায় পুলিশ কনস্টেবল নিয়োগে দুর্নীতির অভিযোগ উঠেছে এ নিয়ে সাংবাদিকদের প্রশ্ন ছিল আইজিপির কাছে। ছোটখাটো যে ঘটনাগুলো ঘটেছে তাদের বিরুদ্ধে আমরা কঠোর ব্যবস্থা গ্রহণ করেছি, যারা দায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। প্রশ্নের জবাবে সিরাজগঞ্জের চান্দাইকোনা, বগুড়ার শেরপুর ও মোকামতলা এবং গাইবান্ধার পলাশবাড়িতে বাস থামিয়ে এসি কোচে চাঁদাবাজি নিয়েও কথা বলেন আইজিপি। আমরা বসবো তাদেরকে নিয়ে কিভাবে এই চাঁদাবাজিটিকে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করা যায় সেটার প্রক্রিয়াটি বের করার জন্য। অতিরিক্ত আইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে র্যাবের মহাপরিচালক বেনজির আহমেদ ও পুনাক সভাপতি হাবিবা জাবেদ বক্তব্য রাখেন। অনেক সময়োপযোগী এবং খুব প্রয়োজনীয় একটি কাজ। এনামুল কবির রূপম, চ্যানেল আই, ঢাকা। অল্পের জন্য ট্রেনের সঙ্গে সংঘর্ষের হাত থেকে বেঁচে গেল রাজধানীর মহাখালী রেল ক্রসিংয়ে সিগন্যাল অমান্য করে আটকে পড়া বিআরটিসির একটি দ্বিতল বাস। বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন বাস যাত্রীরা। পরে যাত্রী এবং পথচারীদের সহায়তায় বাস এবং বাসের চালককে আটক করেছে পুলিশ। ওবায়দুল রশিদ জানাচ্ছেন। রাজধানীর মহাখালী রেল ক্রসিংয়ে দুপুরের দিকের দৃশ্য এটি। ট্রেন আসার সিগন্যাল পেয়ে রেল ক্রসিংটি থেকে জাহাঙ্গীর গেটের দিকে যাওয়ার রাস্তায় ক্রসিং বার নামানো হচ্ছিল, কিন্তু নির্দেশনা অমান্য করে রেল লাইন পার হওয়ার চেষ্টা করে বিআরটিসির এই বাসটি। দুই দিক থেকেই দুটি ট্রেন আসছিল তখন, কিন্তু যানজট থাকায় বাসটি তখন আর এগুতে পারছিল না। এমনই এক আতঙ্কজনক পরিস্থিতিতে লাল কাপড় উড়িয়ে একটি ট্রেনকে থামান এক ব্যক্তি, কিন্তু সময় স্বল্পতার কারণে অন্য ট্রেনটিকে থামানো যায়নি। অল্পের জন্য রক্ষা। ট্রেনটি যখন প্রায় রেল ক্রসিংয়ের ওপর, সেই সময় রেল লাইন থেকে নামতে পারে বাসটি। দুই দিক দিয়ে দুটো ট্রেন আসতেছে, ও একদম রেল লাইনের মাঝখানে চলে গেল। দেন আমরা তো মনে করেন যে কাজ ভেঙে নেমে যাব, এরকম একটা অবস্থা। রেল লাইনের লাইন পর্যন্ত জ্যাম। এমতো অবস্থায় ট্রেন আসতেছে, রেল লাইনের মাস্টার সিগন্যাল দিয়েছে যে হালকা হালকা পিলারটা পড়ে। আমরা উপর থেকে দেখতেছি এটা পড়তেছে, আমাদের গাড়িতে স্পর্শ করছে। এমতো অবস্থায় গাড়িটা উনি টান দিছে। টান দেওয়ার পরে দেখা গেল কি গাড়িটা উনি সামনে পিছিয়ে কোনোভাবেই করতে পারতেছে না। যাত্রীরা হুড়াহুড়ি করে নামছে, কেউ জানলা দিয়ে নামছে, কেউ দৌড়ায় নামছে। যাত্রী ও পথচারীরা বাসটিকে আটকে রাখে। পরে বাস এবং চালককে আটক করে পুলিশ। বড় একটা দুর্ঘটনা, ট্রেন এসে গেলে গাড়ির একটা যেত, সবগুলোই তো আমিও তো মারা যেতাম। লোক সমাগমের কারণে আমি যাই দেখি যে কি অবস্থা, তো দেখি যে ওর এই অবস্থা, তো ওকে লোকজনের হাত থেকে ওরা নিয়ে আসে, এই অবস্থা। পরবর্তীতে আমরা এখন আইনগত ব্যবস্থা, প্রচলিত আইন অনুযায়ী ওর বিরুদ্ধে ব্যবস্থা নেব। প্রত্যক্ষদর্শীরা জানান, বেপরোয়া চলাচলে বড় দুর্ঘটনা ঘটলেও তা থেকে শিক্ষা নিচ্ছে না বাস চালকরা। এর বড় প্রমাণ মহাখালী রেল ক্রসিংয়ে ঘটে যাওয়া এই ঘটনা। ওবায়দুল রশিদ, চ্যানেল আই, ঢাকা। রাজধানীতে যেখানে সেখানে অবৈধ পার্কিং এর কারণে একদিকে যেমন জনদুর্ভোগ বাড়ছে, অন্যদিকে পার্কিং এর জন্য নির্দিষ্ট জায়গা না থাকায় বিপাকে পড়ছেন সংশ্লিষ্টরা। সমস্যা সমাধানে শিগগিরই উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানালেন সিটি মেয়র। মিথিলা নাজনীন জানাচ্ছেন। রাজধানীর ব্যস্ততম সড়ক, বাস টার্মিনাল আর আশেপাশের এই চিত্র প্রতিদিনের। 4 লেনের রাস্তার অনেকটাই দখল অবৈধ পার্কিংয়ে। শুধু তাই নয়, নগরীর বাস স্টপেজ থেকে শুরু করে যাত্রী ছাউনির জন্য বরাদ্দ জায়গাগুলোতে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকে দূরপাল্লার গাড়ি, প্রাইভেট কার, লেগুনা আর সিএনজি। এতে যানজটের তীব্রতা যেমন বাড়ছে, তেমনি সড়ক পথে দুর্ঘটনা বাড়ছে। তো এখানে গাড়ি পার্কিং থাকলে তো সমস্যা, জনগণের আসা যাওয়া কষ্ট হয়ে যায়। এটা যদি ঠিক করা হয় তাহলে মানুষের আসা যাওয়া ভালো হবে আর কি। রাস্তা দিয়ে মানে ভালোভাবে হাঁটতে পারতেছি না, যানজট সৃষ্টি হচ্ছে। সিটি কর্পোরেশন যদি আমাদেরকে একটা পার্কিং দেয়, অবৈধভাবে আমরাও থাকতে চাই না, আমরাও রাজস্ব আইন শৃঙ্খলা মেনেই চলবো।
তবে জনদুর্ভোগ বাড়াতে চান না পরিবহন নেতারা। তারা বলছেন কর্তৃপক্ষের যুগোপযোগী পদক্ষেপই পারে সমস্যার সমাধান করতে। সিটি কর্পোরেশন টার্মিনালগুলো থেকে বড় আকারে রাজস্ব আদায় করে থাকেন। গাড়ি রাখার ব্যবস্থা করে দেওয়া, টার্মিনালকে বর্ধিতকরণ করা কিংবা শহরের বাইরে নিয়ে বড় আকারে টার্মিনাল নির্মিত করা, এই দায়িত্বটা ওনাদের। ওনারা যদি চান আমাদের সহযোগিতা আমরা দেব। চিরচেনা এই জনদুর্ভোগ নিয়ে উত্তরের মেয়র জানালেন নিজস্ব পরিকল্পনার কথা। কিছু কিছু খাস জমি আছে, এই খাস জমিকে আমরা কিভাবে এখানে আমরা স্মার্ট পার্কিং করতে পারি, আমরা ভার্টিক্যালি, কারণ আমরা হরিজেন্টালি যাওয়া কিন্তু মোটেই সম্ভব না। বনানীতে একটি জায়গা চিহ্নিত করেছি অলরেডি, যেটির কাজ আমাদের বিশ্বাস আগামী 3 থেকে 4 মাসের মধ্যে আমরা শুরু করব। টেন্ডার প্রক্রিয়া শেষ হলেই যেখানে প্রায় 70 থেকে 80টা গাড়ি আমরা ভার্টিক্যালি আমরা পার্ক করতে পারবো। শুধু আশ্বাসের বলি দিয়ে নয়, যেখানে সেখানে পার্কিং অবসানে প্রশাসনের জবাবদিহিতার বিষয়টিকে প্রাধান্য দিতে আহ্বান নগরবাসীর। মিথিলা নাজনীন, চ্যানেল আই, ঢাকা। 5 দিনের সরকারি সফর শেষে চীন থেকে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার দুপুর 1:45 বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান প্রধানমন্ত্রী। সেই সময় মন্ত্রিপরিষদের সদস্য, সচিবগণ, শীর্ষস্থানীয় সরকারি কর্মকর্তারা বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান। গত 30 জুন চীনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে যোগদান এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠক সহ দ্বিপাক্ষিক বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চীন সফরের বিস্তারিত তুলে ধরতে সোমবার বিকেল 4টায় গণভবনে সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হজযাত্রীদের প্রতারিত করে টাকা কামানোই কিছু হজ এজেন্সির একমাত্র কাজ বলে মন্তব্য করেছেন ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ। এসব হজ এজেন্সির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি। বলেছেন, হজযাত্রীরা কোনো রকম ভোগান্তি ও কষ্টের শিকার হলে সংশ্লিষ্ট হজ এজেন্টের কোনো মাফ নেই। দালাল, ফরিয়া, মধ্যস্বত্বভোগীদের ব্যাপারেও সতর্ক করেন তিনি। চকর মালিথা জানাচ্ছেন। বাংলাদেশ থেকে শনিবার পর্যন্ত জেদ্দা পৌঁছেছেন 11,000-এর বেশি হজযাত্রী। দেশের প্রত্যন্ত এলাকা থেকে হজ ক্যাম্পে এসে আইডি কার্ড, ভিসা ও টিকিট সংগ্রহ করছেন হজযাত্রীরা। এরপর এহরামের কাপড় পরে আল্লাহর মেহমানরা রওনা হচ্ছেন কাবা শরীফের পথে। এহকাল এবং পরকালে যাহা মঙ্গল এবং সুন্দর তাই আমরা চাই। আল্লাহ জানি আমাকে খুব ভালো রাখে, বাংলাদেশের মানুষ ভালো চলতে ফিরতে পারি, এই দোয়াই করবো আর কি। আল্লাহ জানে আমাদের ওইখানের হজের কাজগুলো সহজ করে দেয় এবং কবুল করে নেয়, এবং দেশবাসীর কাছে এটাই তো আমার কাছে দোয়া চাই। হজ কার্যক্রম সরজমিনে দেখতে দুপুরে আশকোনা হজ ক্যাম্পে আসেন ধর্ম প্রতিমন্ত্রী। হজযাত্রীদের সার্বিক খোঁজখবর নেন তিনি। পরে কিছু হজ এজেন্টের নেতিবাচক কার্যক্রম নিয়ে কথা বলেন প্রতিমন্ত্রী। ওয়ান গ্রুপ ইজ ফর মেকিং মানি। যত রকম দুর্ভোগ সৃষ্টি করার পরে যত বেশি টাকা আদায় করা যায়, এইটা হলো তাদের নিয়ম। কোথায় কোথায় প্রবলেম, এইটাকে কিন্তু আমি খোঁজ করে দেখার চেষ্টা করছি, এবং আই হ্যাভ টেকেন ইনটু অ্যাকাউন্ট হু আর দি প্রবলেম ক্রিয়েটর। আমরা সেগুলিকে আসতে দিচ্ছি না। প্রতারক ও সুবিধাভোগী হজ এজেন্টদের বিষয়ে মন্ত্রীর বক্তব্যের সরাসরি কোনো উত্তর দিলেন না হাব সভাপতি। একেবারে ক্লিয়ারলি নাম্বার ইন্ডেক্স দিয়ে আপনি ওই গ্রুপকে আলাদা করে ফেলবেন, এটা সম্ভব হয় না। বাংলাদেশ থেকে এখন পর্যন্ত প্রায় 50,000 হজযাত্রীর ভিসা সম্পন্ন হয়েছে। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ.এম. এরশাদের শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো, তবে তিনি এখনও শঙ্কামুক্ত নন। সংবাদ সম্মেলনে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জি.এম. কাদের জানিয়েছেন, এরশাদকে উন্নততর ডায়ালাইসিস দেয়া হচ্ছে। কেমো ডায়াফিল্ট্রেশন এবং হেমোপারফিউশনের মাধ্যমে তার শরীর থেকে দূষিত পানি ও জীবাণু বের করে নিচ্ছেন সম্মিলিত সামরিক হাসপাতালের ডাক্তাররা। ওনার সমস্ত কিছু স্বাভাবিক রাখা হয়েছে। ডাক্তাররা যেটা বলেছেন যে গতকাল যেরকম অবস্থায় ছিলেন ওনার অবস্থা এখন অপরিবর্তিত আছে। ওনাকে গতকাল এবং তার আগের দিন মিলিয়ে 2 দফায় হেমো ডায়াফিল্টারেশন ওইটা দেওয়া হয়েছে, আর একটা হেমো পারফিউশন চালু করা হয়েছে। সেই হিসাবে বলতে গেলে উনি এখনও শঙ্কামুক্ত নন, উনি এখনও ওনার অবস্থা আশঙ্কাজনক এবং যে কোনো সময় যে কোনো দিকে যেতে পারে। তবে ওনারা আশাবাদী যে 2 দিনের চিকিৎসায় ওনার কিছুটা উন্নতি লক্ষ্য করা যাচ্ছে এবং এটা ওনারা চালিয়ে যাচ্ছেন। ওনারা মনে করছেন যে আরও 2-3 দিনের ভিতরে ওনার অবস্থার আরেকটু উন্নতি হলে উনি স্বাভাবিক হয়ে যেতে পারেন।
গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে বাম দল সহ রাজনৈতিক দলগুলোর নেওয়া কর্মসূচিকে সমর্থন জানিয়েছে বিএনপি। রাজধানী জাতীয় প্রেস ক্লাবের সামনে এক অনুষ্ঠানে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গ্যাসের দাম বৃদ্ধি অন্যায্য, জনগণের পকেট কেটে ঘাটতি মেটাতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। অভিযোগ করেন, বিচার বিভাগ সহ সব রাষ্ট্রযন্ত্র সরকারের নিয়ন্ত্রণে বলেই দেশে ন্যায় বিচার নেই। বেগম খালেদা জিয়ার মুক্তি ও দেশে বিরাজমান নৈরাজ্য দূর করতে সব দলকে ঐক্যবদ্ধভাবে আন্দোলনের মাধ্যমে গণজোয়ার সৃষ্টি করে সরকারকে ক্ষমতাচ্যুত করার হুঁশিয়ারি দেন মির্জা ফখরুল। এই ভয়াবহ ভয়ঙ্কর অতন্ত্র বিনাশী যে সরকার অধিকারকে যে কেড়ে নিয়ে যাচ্ছে, তাকে আজকে অপসারণ করতে হবে। জনগণের ঐক্যের কোনো বিকল্প নেই, আজকে সেই ঐক্য আমাদেরকে সৃষ্টি করতে হবে। রাজধানীর 4টি নদী পাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ হওয়া স্থানগুলোতে নির্মাণ করা হবে সীমানা পিলার, ইকো পার্ক সহ বিভিন্ন দৃষ্টিনন্দন অবকাঠামো। স্বরাষ্ট্র ও নৌ পরিবহন প্রতিমন্ত্রী বলেছেন, নদী তীরে অবৈধ দখলদারদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না, তাদের আইনের আওতায় আনা হবে। শাকের আদনান জানাচ্ছেন। ঢাকার চারপাশ দিয়ে বয়ে গেছে বুড়িগঙ্গা, তুরাগ, শীতলক্ষা আর বালু নদী। বিভিন্ন সময় উচ্ছেদ করা হয়েছে এসব নদীর পাড়ে অবৈধভাবে গড়ে তোলা স্থাপনাগুলো। উচ্ছেদের পর এখন সেখানে নির্মাণ করা হচ্ছে সীমানা পিলার, ওয়াকওয়ে, বেঞ্চ, পল্টুন, জেটি, 3টি ইকো পার্ক এবং 2টি পর্যটন বান্ধব দৃষ্টিনন্দন পার্ক সহ বিভিন্ন অবকাঠামো। কামরাঙ্গীর চরে খোলামোড়া ঘাটে উদ্বোধন অনুষ্ঠানে জানানো হয়, নৌ পরিবহন মন্ত্রণালয়ের আওতায় ওই প্রকল্প বাস্তবায়ন করবে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ BIWTA। আজকে আপনাদের শক্তি দিয়ে এই বুড়িগঙ্গা, তুরাগ, শীতলক্ষা, বালু নদী আমরা রক্ষা করার অভিযানে নেমেছি। নিশ্চয়ই আপনারা সেই অভিযানে আমাদের সঙ্গে থাকবেন। অনুষ্ঠানের প্রধান অতিথি স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রকল্পের মূল উদ্দেশ্য নদীর তীরে অবৈধ দখল বন্ধ করা। আমরা এইখানে যে কাজটি আমরা করে দিতে চাই, আপনারা নিশ্চয়ই শুনেছেন, এই পুরা ওয়াকওয়ে, পুরা এখানে বসে এই নদীর সৌন্দর্য উপভোগের জন্য আমরা বেঞ্চ করব এবং এই আশেপাশে এমন একটা সুন্দর পরিবেশ আমরা তৈরি করব যাতে এই এলাকাটা ঢাকার একটা বিনোদনের প্রাণ কেন্দ্র হয়। প্রায় 845 কোটি টাকা ব্যয়ে এই প্রকল্পের কাজ 2022-এর জুনে শেষ হওয়ার কথা রয়েছে। শাকের আদনান, চ্যানেল আই, ঢাকা। ধন্যবাদ নবনীতা। স্বাগত বিআরবি হসপিটালস লিমিটেড বিশেষ আই স্পোর্টসে। পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শেষ করেছে টিম বাংলাদেশ। এবার ঘরে ফেরার পালা। শুরুতেই টাইগারদের আপডেট। আগামীকালই দেশে ফিরছে বাংলাদেশ ক্রিকেট দল। লন্ডন থেকে আজ রওনা হয়ে রোববার বিকেল 5টা 20-এ ঢাকায় নামার কথা টিম টাইগার্সের। তবে দলের সবাই একসাথে একই ফ্লাইটে ফিরবেন কিনা তা এখনও নিশ্চিত করেননি বিসিবি। সেমিফাইনালে টার্গেট করে বিশ্বকাপে গেলেও আপাতত 7ম স্থানে বাংলাদেশের নাম। মাত্র 3টি ম্যাচ জয়ে পেছনে ফেলা যায়নি আগের বিশ্বকাপ রেকর্ড। ব্যক্তিগত পারফরমেন্সে সাকিব আল হাসান এবং মোস্তাফিজ ছাড়া আলো ছড়াতে পারেননি অন্যরা। টাইগারদের বিশ্বকাপ পারফরমেন্স নিয়ে সৌমিক আহমেদের রিপোর্ট। শ্রীলঙ্কার সঙ্গে বৃষ্টিতে ভেসে যাওয়ায় এবারের বিশ্বকাপে বাংলাদেশ খেলেছে 8টি ম্যাচ, এর মধ্যে 3 জয়ের সঙ্গে 5 হার। আপাতত 7ম অবস্থানে থাকলেও অস্ট্রেলিয়ার বিপক্ষে সাউথ আফ্রিকা জিতে গেলে 8-এ নেমে আসবে বাংলাদেশ। টাইগারদের বিশ্বকাপ ইতিহাসে এবারের দলটি সেরা। দলীয় পারফরমেন্সে যদিও সে প্রতিফলন দেখাতে পারেনি টাইগাররা, তবে ব্যক্তিগত নৈপুণ্যে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। 8 ম্যাচে 2 সেঞ্চুরি ও 5 অর্ধশত সহ 606 রানের সঙ্গে 11টি উইকেট। সাকিব ছাড়া পুরো দলের সেঞ্চুরি 1টি আর অর্ধশত 5টি। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হওয়ার দৌড়ে শীর্ষে আছেন বাংলাদেশের সাকিব। 8 ম্যাচে 20 উইকেট নিয়ে শীর্ষ উইকেট শিকারের তালিকায় 2-এ কাটার মাস্টার মুস্তাফিজ। বিশ্বকাপে টানা 2 ম্যাচে পেয়েছেন 5টি করে উইকেট, তবে শুরুতে প্রতিপক্ষের উইকেট নিতে ব্যর্থ ফিজ। বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ 367 রান করেছেন মুশফিকুর রহিম, 1 সেঞ্চুরির সঙ্গে 2 অর্ধশত। 150-তে 219 রান মাহমুদুল্লাহর। এই দুইজনের কাছে সমর্থকদের প্রত্যাশা ছিল আরও বেশি। ওপেনিংয়ে ব্যর্থ তামিম সৌম্য জুটি। 150-তে 235 রান তামিমের আর সৌম্য করেছেন 166 রান। সব ম্যাচেই স্বভাব বিরুদ্ধ ধীরলয়ে ব্যাট করেছেন তামিম, আর সৌম্য বেশিরভাগ ম্যাচে বিলিয়ে দিয়েছেন উইকেট। তরুণদের মধ্যে 13 উইকেট নিয়ে সফল বলা যায় সাইফুদ্দিনকে। লিটন দাস একটি ম্যাচ উইনিং ইনিংস খেললেও ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি।
এছাড়া মুসাদ্দেক, মিরাজ, সাব্বির ও রুবেল বলার মতো কিছু করে দেখাতে ব্যর্থ। পুরো টুর্নামেন্টে বল হাতে 56 ওভার করে একটি উইকেট নিয়েছেন অধিনায়ক মাশরাফি। ভারতের বিপক্ষে সাইফুদ্দিনকে ব্যাট হাতে সহায়তা করতে পারলে ম্যাচের ফলাফল অন্যরকম হতেও পারত বলে মনে করেন অনেকে। বোলিংয়ে বেশিরভাগ ম্যাচেই শুরুতে উইকেট নিতে ব্যর্থ বাংলাদেশের বোলাররা। 394 ওভারে মাত্র 56 উইকেট। বোলিংয়ে ব্যর্থতার পাশাপাশি আরও প্রকট ছিল ফিল্ডারদের ব্যর্থতা। টুর্নামেন্ট জুড়ে প্রায় সব ম্যাচেই একাধিক ক্যাচ ফেলেছে ফিল্ডাররা। শৌমিক আহমেদ, স্পোর্টস ডেস্ক, চ্যানেল আই। এবার বিশ্বকাপের আরও আপডেট জানতে নিউজরুমের থার্ডম্যান জোন থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রাহুল রায়। রাহুল, বিশ্বকাপ নিয়ে আর কি তথ্য আছে আপনার কাছে? শান, আসলে আপনি তো জানাচ্ছিলেনই, আজকে কিন্তু দুটো খেলা হচ্ছে। ভারত এবং শ্রীলঙ্কার যে ম্যাচটি হচ্ছে তার বিস্তারিত আপডেট আমরা বুলেটিনে দেখলাম। আরেকটি খেলা হচ্ছে সাউথ আফ্রিকা এবং অস্ট্রেলিয়ার। আমরা যদি এই দুটি ম্যাচ নিয়ে বলি, আমরা কিন্তু বলতেই পারি আসলে এই দুটো ম্যাচ মূলত কারা যে প্রথম পর্বে সবার সাথে যে সবার খেলা হলো সেখানে কারা চ্যাম্পিয়ন হতে যাচ্ছে সেটি নির্ধারণী ম্যাচ বলতে পারি। আজকে যদি অস্ট্রেলিয়া এবং ভারত দুজনই এই তাদের শেষ ম্যাচে জয়ী হয়, সেক্ষেত্রে কিন্তু অস্ট্রেলিয়াই চ্যাম্পিয়ন হিসেবে শেষ করবে এবং রানার্স আপ অর্থাৎ দ্বিতীয়তে থাকবে ভারত। কিন্তু আজকে যদি অস্ট্রেলিয়া সাউথ আফ্রিকার সঙ্গে হেরে যায়, আবার ভারত যদি শ্রীলঙ্কার সঙ্গে জিতে যায়, সেই ক্ষেত্রে এক নম্বরে উঠে যাবে ভারত আর দ্বিতীয়তে থাকবে অস্ট্রেলিয়া। তবে যদি স্বাভাবিক হিসেব মধ্যে দুজনে যদি জয়ী হয়, সেক্ষেত্রে অস্ট্রেলিয়া 1 নম্বরে থাকবে, সেক্ষেত্রে তাদের সঙ্গে ম্যাচ হবে নিউজিল্যান্ডের সেমিফাইনালে। আর যদি ভারত জিতেও যায় তাহলে সেই ক্ষেত্রে ভারত সেকেন্ড হবে, তাদের সেমিফাইনাল পড়বে ইংল্যান্ডের সঙ্গে। আর আমরা যদি আসলে মূলত ফুটবল বিশ্বকাপে আমরা যেটি দেখি যে আসলে ব্রাজিল, আর্জেন্টিনা, বিশেষ করে আমাদের দেশে ব্যাপক উন্মাদনা থাকে, তারা বাদ হয়ে গেলেও আসলে ফুটবল ওয়ার্ল্ড কাপের বাকি ম্যাচগুলো নিয়ে উন্মাদনার সঙ্গেই আসলে আমরা উপভোগ করি। কিন্তু আজ এই ক্রিকেট ওয়ার্ল্ড কাপে যেহেতু বাংলাদেশ খেলে, সেক্ষেত্রে আসলে বাংলাদেশকে নিয়ে আমাদের আগ্রহ, কৌতূহল, আকর্ষণ। আপনি জানেন যে বিশ্বকাপ শুরুর আগে বাংলাদেশকে নিয়ে কিছুটা দ্বিধাদ্বন্দ্বে থাকলেও বাংলাদেশ যখন সাউথ আফ্রিকাকে হারিয়ে দুরন্ত সূচনা করলো, তখন কিন্তু বাংলাদেশকে নিয়ে আসলে আমরা বলতে পারি যে প্রত্যাশার পারদ অনেকটাই বেড়ে গেল এবং সেই অনুযায়ী কিন্তু খেলছিল। বাংলাদেশের পরের ম্যাচ নিউজিল্যান্ডের সঙ্গে 244 করেও দারুণ ফাইট দিল। শ্রীলঙ্কার সঙ্গে বৃষ্টিতে ম্যাচটি ভেসে গেল। এরপরেও কিন্তু ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে 300-র বেশি, খুব সম্ভবত 322 রান চেস করে বাংলাদেশ জিতলো। পুরো টুর্নামেন্টটি দুর্দান্ত খেললো। ভারতের সঙ্গেও বাংলাদেশ যথেষ্ট ভালো খেলেছে, ফাইট করেছে, শেষ পর্যন্ত হয়তোবা জিততে পারেনি, কিন্তু তাদের ফাইটিং অ্যাপ্রোচ ভীষণ প্রশংসনীয় ছিল। এরপরে কিন্তু আসলে সেমিফাইনালে আসা চলে গেলেও বাংলাদেশের দর্শক এবং ক্রিকেটাররাও চাচ্ছিলেন যে ঠিক বিশ্বকাপ শুরুর মতো শেষটাও যেন তারা জয় দিয়ে শেষ করতে পারে। কিন্তু গতকাল আসলে পাকিস্তানের সঙ্গে আমি বলবো যে হয়তোবা এটাই বাংলাদেশের সবচেয়ে ওয়ার্স্ট পারফরমেন্স। আসলে পাকিস্তানের সঙ্গে বেশ বাজেভাবেই হেরেছে, যার কারণে হয়তোবা ভক্তদেরও কিছুটা হৃদয় ভেঙেছে। আমরা দেখেছি অনেকেই মনে করছে যে আসলে আমাদের জন্য বিশ্বকাপ শেষ। তবে দলীয়গতভাবে আসলে বাংলাদেশ যদি গতকালের ম্যাচটি জিততে পারতো, সেক্ষেত্রে বাংলাদেশের কিন্তু এই বিশ্বকাপ পঞ্চম হয়ে শেষ করার একটি সুযোগ থাকতো এবং সেটি হতো বাংলাদেশের ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে ভালো রেজাল্ট। তবে এরপরেও আমরা যদি দেখি 3টি ম্যাচে জয় পেয়েছে, এরপরেও বাংলাদেশ যথেষ্ট ভালো খেলেছে। কিছু ব্যক্তিগত নৈপুণ্যের কথা যদি বলি, সাকিব আল হাসান, আপনারা জানেন, এটা সবাই জানেন, আইসিসি তার যে ওয়েবসাইট সেখানে সাকিব আল হাসানের একটি ছবি দিয়েছে এবং সে সাকিব আল হাসান একা বসে রয়েছে। সেখানে আইসিসি ক্যাপশন দিয়েছে যে সাকিব আল হাসান বসে রয়েছে, তার পাশে রয়েছেন যারা তার চেয়ে যারা কেউ ভালো খেলতে পারেনি। অর্থাৎ আইসিসি বুঝিয়ে দিয়েছেন যে এই টুর্নামেন্টের বেস্ট পারফর্মার সাকিব আল হাসান। যদি আমরা আগের টুর্নামেন্টগুলোতে দেখেছি যে মিনিমাম সেমিফাইনাল যারা খেলেছে সেই দলগুলো থেকেই ম্যান অফ দ্য টুর্নামেন্ট দিয়েছে, কিন্তু সাকিব আল হাসানের যে দুর্দান্ত পারফরমেন্স, 606 রান করেছে 8 ম্যাচে, 86.6 তার এভারেজ, একই সঙ্গে 11টি উইকেট নিয়েছেন এবং বাংলাদেশের যে ম্যাচগুলো ছিল অনেক ক্ষেত্রেই সাকিব আল হাসান কিন্তু একাই টেনে নিয়েছে। তো ট্রিমেন্ডাস পারফরমেন্স। এবার হয়তো ব্যতিক্রম হতেও পারে, বিশ্বকাপে প্রথমবারের মতো সেমিফাইনালে না গিয়েও কেউ ম্যান অফ দ্য টুর্নামেন্ট হতে পারে, কিংবা তার জন্য আমার যেটি মনে হয় যায় আইসিসি নিশ্চয়ই বিশেষ কোনো পুরস্কার এই ধরনের পারফরমেন্সের জন্য রাখবে। আর বোলিংয়ের কথা যদি বলি, শুরুর দিকে কিন্তু আমাদের বোলিং নিয়ে অনেক দুশ্চিন্তা ছিল ম্যাচ গড়ানোর সাথে সাথে, এবং শেষ দিকেও দেখেছি যে প্রথম দিকে কিন্তু উইকেট নিতে পারেনি। কিন্তু একটি বিষয়, আমরা কিন্তু লাস্ট দুটো ম্যাচে ডেথ ওভারে দুর্দান্ত বোলিং করেছেন। বিশেষ করে মুস্তাফিজের যদি কথা বলি, লাস্ট দুটি ম্যাচে তিনি 5 উইকেট পেয়েছেন এবং মুস্তাফিজ কিন্তু 20 উইকেট নিয়ে এই মুহূর্তে এই বিশ্বকাপের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট টেকার।
এটা কিন্তু একটি অনেক বড় বিষয়। একই সঙ্গে তিনি 5 উইকেট পেয়েছেন, বাংলাদেশের সবচেয়ে বেশি 5 উইকেট পাওয়া বোলার এখন তিনি, খুব সম্ভবত 5 বার পেয়েছেন, এবং তিনি এখন বিশ্বের 4র্থ বোলার, সবচেয়ে কম ম্যাচ খেলে 100 উইকেট পেয়েছে ওয়ানডেতে। তো এরকম কিছু ব্যক্তিগত তো ছিলই আমাদের, তবে এখন আমরা দেখব আসলে এরপরও আমাদের দেখতে হবে সেমিফাইনালে কি হয় এবং শেষ পর্যন্ত বিশ্বকাপের ট্রফি কে উঁচিয়ে ধরে। শান, ধন্যবাদ রাহুল বিশ্বকাপের সর্বশেষ আপডেটগুলো আমাদের জানিয়ে দেওয়ার জন্য। আজই শেষ হচ্ছে বিশ্বকাপের গ্রুপ পর্ব, এরপর সেমিফাইনাল, ফাইনালের জন্য অপেক্ষা। আপাতত শেষ করছি বিআরবি হসপিটালস লিমিটেড বিশেষ আই স্পোর্টস। ফিরে যাচ্ছি নবনীতার কাছে। আদিল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবারে চলে যাচ্ছি অন্যান্য সংবাদে। সুন্দর বাসযোগ্য পরিবেশ সৃষ্টিতে তরুণদের এগিয়ে আসতে হবে। ছোট ছোট আয়োজনে নিতে হবে সচেতনতা বাড়ানোর বিভিন্ন ধরনের উদ্যোগ। গ্রিন এনভায়রনমেন্ট মুভমেন্টের আলোচনা সভায় বক্তারা বেশি বেশি বৃক্ষরোপণের উপরে জোর দেন। জাহিদুজ্জামান জানাচ্ছেন। রাজধানীর শাহবাগে গণগ্রন্থাগারে বাসযোগ্য পরিবেশ তৈরি ও সংরক্ষণে তরুণ সমাজের করণীয় নিয়ে আলোচনা। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে গ্রিন এনভায়রনমেন্ট মুভমেন্টের এই আয়োজন। উপস্থিত বিপুল সংখ্যক তরুণদেরকেই আগামীর পরিবেশ রক্ষার দায়িত্ব নিতে বলেন বক্তারা। বলেন, বাসযোগ্য পরিবেশ তৈরি করতে ব্যাপক বৃক্ষরোপণ করতে হবে। আগামী দিনে আমরা আমাদের এই বাংলা মাকে সেবা দেব, তার পরিবেশ যাতে সুন্দর, সবুজ শ্যামল থাকে, বাসযোগ্য থাকে। খাদ্য নিরাপত্তা, পানির নিরাপত্তা, শিক্ষা, বাসস্থান, পরিধান, সামগ্রিক অর্থে সেই নিরাপত্তাগুলো কিভাবে আমি ন্যায়সঙ্গতভাবে পরিবেশ বান্ধব করতে পারি, সেটা হচ্ছে মূল কথা। উন্নয়নের সঙ্গে সঙ্গে সবুজের দিকে এগিয়ে যাওয়ার আহ্বান জানান আলোচকরা। আমাদের সবুজের দিকে এগোতে হবে, আমাদের প্রবৃদ্ধি হতে হবে সবুজ, আমাদের ভাবনা হতে হবে সবুজ। আসল সংকট আমরা মনকে সবুজ করতে পারছি না। আমরা সবুজ মনের সবুজায়ন চাই, এবং তোমরাই সেই সবুজায়নের সবচেয়ে বড় আমি বলবো যে অংশীজন। পরিবেশ সচেতনতা বাড়াতে এই বিষয়ক বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। জাহিদুজ্জামান, চ্যানেল আই, ঢাকা। সামিট আন্তর্জাতিক সংবাদ। বৃহস্পতিবার 6.4 মাত্রার ভূমিকম্পের পর আজ স্থানীয় সময় সন্ধ্যে 8:15 7.1 মাত্রার ভয়াবহ ভূমিকম্পে ক্যালিফোর্নিয়ার মরু অঞ্চল কেঁপে উঠেছে। আবার লস অ্যাঞ্জেলসের 240 কিলোমিটার দূরে রিজক্রেস্ট শহরের কাছে মরুভূমিতে ভূমিকম্পটির উৎপত্তি হয়েছে বলে জানিয়েছেন মার্কিন আবহাওয়াবিদরা। উৎপত্তিস্থলে জরুরি অবস্থা জারি করা হয়েছে। বিদ্যুৎ ব্যবস্থা ভেঙে রিজক্রেস্টে বিভিন্ন ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, তবে এখনও পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। মার্কিন ভূমিকম্পবিদরা বৃহস্পতিবারের ভূমিকম্পের পরপরই দীর্ঘমেয়াদী আফটার শক চলার সতর্কতা জারি করেছিলেন। ভূমিকম্প প্রবল ক্যালিফোর্নিয়ার তলদেশে কয়েকটি টেকটনিক প্লেট একসঙ্গে মিলিত হয়েছে। এর মধ্যে 1200 কিলোমিটার দীর্ঘ সবচেয়ে বড় সান আন্দ্রেয়াস ফলটি ওই এলাকায় রয়েছে। নিটোল টাটা বিশেষ সংবাদ। মেসোপটেমিয়ার প্রাচীন শহর ব্যাবিলনকে বিশ্ব ঐতিহ্যের অংশ ঘোষণা করেছে ইউনেস্কো। 4000 বছর পুরনো স্থানটিকে জাতিসংঘের মর্যাদাপূর্ণ তালিকায় অন্তর্ভুক্ত করার জন্য 1983 সাল থেকে তদবির করে আসছিল ইরাক। ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান প্রাচীন বিশ্বের 7ম আশ্চর্যের মধ্যে অন্যতম ছিল। নতুন যে স্থানগুলো এই মর্যাদা পেতে পারে তার নির্ধারণের জন্য জাতিসংঘের বিশ্ব ঐতিহ্য কমিটি সম্প্রতি আজারবাইজানে বৈঠক করে। বৈঠক থেকে বিশ্ব মানবতার জন্য গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত স্থান বা স্থাপনাকে মর্যাদায় ভূষিত করা হয়। ব্যাবিলনকে মর্যাদা দেওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ইরাকের প্রতিনিধিরা। ইসলামী ব্যাংক অর্থনীতি সংবাদ। আয় বৈষম্য, আঞ্চলিক বৈষম্য নিয়ে উদ্বিগ্ন সরকার স্বীকার করেছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যুরো অফ ইকোনমিক রিসার্চের আয়োজনে দুদিনের আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তিনি। মূল প্রবন্ধে আলস্টার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এসআর ওসমানী উচ্চ প্রবৃদ্ধির সাথে সাথে সমাজে কিভাবে বৈষম্য সৃষ্টি হচ্ছে তা ব্যাখ্যা করেন। উদ্বোধনী পর্বে অতিথি ছিলেন অধ্যাপক রেহমান সোবাহান, ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ, ডক্টর আতিউর রহমান, ডক্টর এম এম আকাশ।
পরিকল্পনা মন্ত্রী বলেন, বিশাল জনগোষ্ঠীর জীবন মান উন্নয়নে সরকার আন্তরিক, কিন্তু এটাও মানতে হবে পিছিয়ে পড়া মানুষের সংখ্যাও কম নয়। গ্রামীণ যত আমাদের রাষ্ট্রীয় সম্পদ আছে সেটাই তো আমাদের রাষ্ট্রীয় আছে, তার উপরে কিন্তু দরিদ্র মানুষের হাত মোটেও নেই। সামান্য যেটুকু মাঝে মাঝে পা বাড়ায় সাহস করে তারকে পেছনে টেনে নিয়ে আসি আমরা তাকে জলাশয়গুলা বিলগুলাকে মাছ ধরতে পড়তে দিই না। আমরা বাড়ির পাশে বনগুলা যেগুলো সরকারের, সেখানে কাঠ কাটতে দিই না। আমরা যেখানে ওখানে মাটির নিচে কাঠ কয়লা কি পাওয়া যায়, কালো রঙের কি একটা জিনিস তারা উঠায় মাঝে মাঝে কষ্ট করে, সেখানে হাত দিতে দিই না। আমরা পাহাড় থেকে ছড়াগুলো নেমে আসছে আমার জেলায়, স্যান্ড স্টোনস পাওয়া যায়, সেগুলোকে তারা নৌকা বয়ে গিয়ে প্রতিদিন নিয়ে আসতে পারে, সেটা করতে দিই না। এই সকল যে সব একদম ভয়ঙ্কর রকমের একটা অসাম্য, আইনত প্রতিষ্ঠিত অসাম্য, আইন দ্বারা প্রতিষ্ঠিত যে অন্যায়গুলো, সেগুলো দূর করার জন্য আমার প্রধানমন্ত্রী সংগ্রাম করছিল, আমি জানি, আই ওয়ার্ক উইথ হার। কিন্তু এটি থেকে বেরিয়ে আসার জন্য দয়া করে আপনারা পথটা আমাদেরকে দিবেন, এইটা আমরা আশা করি। আনোয়ার সিমেন্ট শীট, কৃষি সংবাদ। নড়াইলে তীব্র খরায় পাটের ফলন বিপর্যয় ঘটেছে। বৃষ্টি না হওয়ায় পোকার আক্রমণ এবং পাটের আগা শুরু হয়ে গেছে। সময় মতো কৃষি বিভাগের পরামর্শ পাওয়া যায়নি, অভিযোগ কৃষকের। নড়াইল থেকে মধু সরকারের পাঠানো তথ্য ভিডিও চিত্রে সুদীপ্ত মাহমুদ জানাচ্ছেন। নড়াইলে গত বছরের চেয়ে এবার বেশি জমিতে পাটের আবাদ হলেও ফলন বিপর্যয়ের আশঙ্কা করছেন কৃষক। মৌসুমের শুরুতে খরায় পাটের স্বাভাবিক বৃদ্ধি বাধাগ্রস্ত হয়েছে। ব্ল্যাক ব্যাংক সহ পাটে নানা রোগ ছাড়াও শুরু হয়েছে পোকার আক্রমণ। বৃষ্টি না হতে সমস্যা হলো আপনার আগাছে কুনে গেছে এবং পোকা লাগে গেছে এবং পাটের ফলন কমে যাবে, এতে বিশাল ক্ষতি হয়েছে। পাট এখন কাটে জাগ দেবো কোয়ানে, এইসব সমস্যা আমাদের মেলা সমস্যা। বৃষ্টি বর্ষা যদি হয় তাহলে আমরা পারবো না, তো মাটি থেকে যাবে। বৃষ্টি কম হওয়ায় পাট জাগ দেয়া নিয়েও চিন্তিত কৃষক। ফলন বিপর্যয়ে লোকসানের আশঙ্কা করছেন তারা। আমাদের এই পাট যখন বুনি বা ধান লাগাই, কোনো সময় আমাদের ইউনিয়নের যে ব্লক সুপারভাইজার সাহেব আছেন, ওনাকে আমরা মাঠে পাই না। আর মাঠে না পাওয়ার কারণে অনেক সময় ওনার কাছ থেকে অনেক পরামর্শ নিতে পারি বা ওনারাও দিতে পারে, আসে না উনি কোনোদিন, বা ওনার সাথে আমাদের কোনোদিন মাঠে দেখা হয়নি। নড়াইলের সব উপজেলায় কৃষককে আধুনিক পদ্ধতিতে পাটের আঁশ ছাড়ানোর বিষয়ে প্রশিক্ষণ দেওয়ার কথা জানায় কৃষি বিভাগ। পরামর্শ না পাওয়া নিয়ে কৃষকের অভিযোগ সম্পর্কে কথা বলেন কৃষি কর্মকর্তা। সার্বিক দিক থেকে আমার মাঠ পর্যায়ে যারা কর্মীরা আছেন তারা কৃষকদেরকে সহায়তা করে যাচ্ছেন। তো বৃষ্টিপাত কম হওয়ার কারণে বিশেষ করে পাট জাগ দেওয়া, এখন প্রায় পাট কাটার মৌসুম চলে আসছে, পাট জাগ দেওয়া একটু সমস্যা হতে পারে। এই কারণে আমরা কৃষকদেরকে প্রশিক্ষণ দিয়েছি। নড়াইলে এবার 20,616 হেক্টর জমিতে পাট আবাদের লক্ষ্য নির্ধারণ করেছে কৃষি বিভাগ। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। ঢাকা রংপুর মহাসড়কের উন্নয়ন কাজের জন্য গাইবান্ধায় সড়কের দুধারে শত শত গাছ কেটে ফেলছে সড়ক বিভাগ। স্থানীয়রা বলছেন 30 থেকে 35 বছর বয়সে এসব গাছ কেটে ফেলায় পরিবেশ প্রকৃতিতে বিরূপ প্রভাব পড়বে। গাইবান্ধার প্রতিনিধি ফারুক হোসেনের তথ্য ভিডিও চিত্রে জায়দুজ্জামান জানাচ্ছেন। 80 দশকে বনায়ন কর্মসূচির আওতায় সড়কের দুধারে এসব বৃক্ষ রোপণ করা হয়। 30-35 বছর পুরনো এসব গাছ পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখত। একদিকে নির্মল বায়ুর যোগান দিত, অন্যদিকে সৃষ্টি করত ছায়া শীতল পরিবেশ। ঢাকা রংপুর মহাসড়ক 6 লেনে উন্নীত করার কাজ শুরু হবে। এ কারণে গাইবান্ধা জেলায় মহাসড়কের 32 কিলোমিটার দুধারের গাছ কেটে ফেলছে সড়ক বিভাগ। রাস্তার গাছগুলো শুধু রাস্তার গাছই নয়, এটা একটা পরিবেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সুরক্ষা, যেটা আমাদের সাধারণ মানুষের জন্য, জীবন ধারণের জন্য তথা প্রকৃতি রক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বহুত কাটছে, এটা সরকারি কাজের জন্য না, রাস্তা হবে সেই জন্য কাটতেছে। এই গাছগুলো কাটা হলে প্রকৃতির উপর একটা প্রভাব পড়বে। বিভিন্ন ধরনের প্রাণী গাছ থেকে উপকার ভোগ করে থাকে, বিশেষ করে আমরা অক্সিজেন গ্রহণ করে থাকি। এসব বৃক্ষ বাঁচিয়ে রেখে সড়ক প্রশস্ত করা সম্ভব নয়, তাই কাজ শেষে দুধারে ব্যাপক বৃক্ষরোপণের কথা বলছে সড়ক ও জনপথ অধিদপ্তর। যেহেতু একটা গাছ কাটলে এটা পরিবেশের উপর প্রভাব পড়ে, এটা আমরা
এবং যারা পরিবেশ সচেতন তারা সবাই এটা মনে করে। তো আপনারা আমাদের যে রোডস অ্যান্ড হাইওয়েজ ডিপার্টমেন্টে আমাদের বৃক্ষ কর্তন এবং বৃক্ষ রোপণের কিছু নীতিমালা আছে। আমরা এই প্রকল্প সমাপ্ত হইলে আমরা সেই নীতিমালা অনুসারে যেসব গাছ লাগানো সম্ভব এবং যেসব গাছ লাগাইলে আমাদের পরিবেশ সংরক্ষণ হবে এবং পাশাপাশি আমাদের সড়কেরও ক্ষতি করবে না সেসব গাছ কিন্তু আমরা লাগাই দেব। কাজ শেষে ব্যাপক হারে দেশি বৃক্ষরোপণ ছাড়াও এসব এলাকায় আলাদা করে বৃক্ষরোপণের তাগিদ দিচ্ছেন পরিবেশ কর্মীরা। জাহিদুজ্জামান, চ্যানেল আই। পপুলার লাইফ ইন্স্যুরেন্স বাণিজ্য সংবাদ। মার্কিন যুক্তরাষ্ট্রে গত 10 মাসে সরকারি কর্মসংস্থান বেড়েছে বলে জানিয়েছে দেশটির শ্রম বিভাগ। প্রত্যাশার চেয়েও বেশি কর্মসংস্থান হলেও ফেডারেল ব্যাংক আগামী মাসে অনুষ্ঠেয় সভায় সুদের হার কমাবে না বলে জানিয়েছে। তবে কর্মসংস্থান বৃদ্ধিকে সাফল্য দাবি করে ফেডারেল রিজার্ভের সুদের হার কমানোর দাবি জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সুদের হার কমালে কর্মসংস্থান সহ অর্থনীতি আরও বেগবান হবে বলে দাবি তার। জামালপুরের রেল লাইনের নিয়মিত সংস্কার না হওয়ায় ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে ট্রেন চলাচল। লাইনে পর্যাপ্ত পাথর না থাকায় মাঝে মাঝেই ট্রেন লাইনচ্যুত হচ্ছে। ঝুঁকিপূর্ণ রেল সেতু বাঁশ দিয়ে আটকে রাখার কারণে যে কোনো মুহূর্তে ঘটতে পারে দুর্ঘটনা। জামালপুর থেকে হাফিজ রায়হানের পাঠানো তথ্য ভিডিও চিত্রে সাবরিনা হাসান জানাচ্ছেন। ভাঙাচোরা সড়ক আর বাসের অতিরিক্ত ভাড়া এবং ভালো মানের বাস সার্ভিস না থাকায় জামালপুর ঢাকা রুটে রেলপথই বেশি ব্যবহার করেন যাত্রীরা। জামালপুর থেকে ঢাকা পর্যন্ত 4টি আন্তনগর ট্রেন সহ মোট 12টি ট্রেন চলাচল করে। যাতায়াত করে কমপক্ষে 10 থেকে 12,000 যাত্রী। অনেক সময় মাঝপথেই বিকল হয়ে যায় আন্তনগর ট্রেনের ইঞ্জিন। ঢাকা জামালপুর তারাকান্দি ও ঢাকা জামালপুর দেওয়ানগঞ্জ রুটে বেশ কয়েকটি পুরনো সেতু এবং কালভার্ট থাকায় দুর্ঘটনার আশঙ্কায় যাত্রীরা। শত শত যাত্রী প্রতিনিয়তই চলাফেরা করে এবং রেল লাইনটি এই ঝুঁকিপূর্ণ সেতুগুলো দ্রুত সংস্কার না করিলে বড় ধরনের দুর্ঘটনা ঘটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই রেল সেতুটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ, যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ও প্রাণহানি ঘটতে পারে। এই রেল লাইনের দুই সাইডে কোনো পাথর নেই, যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। জামালপুরে ঝুঁকিপূর্ণ রেল সেতু কালভার্ট সংস্কারের বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার কথা বলেছেন স্টেশন মাস্টার। রেল লাইনের কোথাও কোনো ঝুঁকিপূর্ণ ব্রিজ, কালভার্ট ইত্যাদি থাকলে সেগুলো মেরামতের জন্য প্রকৌশল ডিপার্টমেন্ট আছেন। প্রকৌশল ডিপার্টমেন্টের বিশেষজ্ঞ ইঞ্জিনিয়ারগণ তদারকি করে সেই কাজ সমাধান করে থাকেন। এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলেননি জামালপুর রেলওয়ের ঊর্ধ্বতন নির্বাহী প্রকৌশলী কামরুজ্জামান খান। সমস্যা সমাধানে রেল কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নেবে এ প্রত্যাশা সবার। সাবরিনা হাসান, চ্যানেল আই। নেত্রকোনার কেন্দুয়ায় মাদ্রাসার 2য় শ্রেণীর ছাত্রী ধর্ষণের ঘটনায় শিক্ষক মাওলানা আবুল খায়ের বেলালীকে গ্রেফতার করেছে পুলিশ। এর আগে স্থানীয় জনতা এই মাওলানা শিক্ষককে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে। পটুয়াখালীতে এক আবাসিক মাদ্রাসায় শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থী ধর্ষণের অভিযোগে গলাচিপা থানায় মামলা হয়েছে। নির্যাতনের শিকার শিশুটির কাছ থেকে ঘটনা জানাজানি হলে মাদ্রাসা ত্যাগ করে সকল শিক্ষার্থী বাড়ি চলে গেছে। মামলার পর থেকে অভিযুক্ত শিক্ষক মাওলানা মোহাম্মদ পলাতক রয়েছেন। শিক্ষা, শান্তি, প্রগতির ধারা আজও আমাদের সাথে, অবিরাম এই চলার ছন্দে আমরা আলোর জ্ঞাতি। গৌরবের 66 বছর স্লোগান নিয়ে নানা আয়োজনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 66তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে 10:30টায় প্রশাসনিক ভবনের সামনে জাতীয় পতাকা, বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন, বেলুন ফেস্টুন এবং পায়রা উড়িয়ে কর্মসূচির উদ্বোধন ঘোষণা করেন উপাচার্য প্রফেসর এম আব্দুস সাবাহান। পরে আনন্দ শোভাযাত্রা ক্যাম্পাস প্রদক্ষিণ করে। শোভাযাত্রা শেষে বৃক্ষরোপণ করা হয়। সে সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য প্রফেসর আনন্দ কুমার সাহা এবং উপ উপাচার্য প্রফেসর চৌধুরী মোহাম্মদ জাকারিয়া। জনস্বার্থ উপেক্ষা করে গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে ও সিলিন্ডার গ্যাসের দাম কমানোর দাবিতে রোববার সারা দেশে অর্ধদিবস হরতালের সমর্থনে পদযাত্রা করেছে বাম গণতান্ত্রিক জোট। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত পদযাত্রা কর্মসূচি থেকে হরতাল সমর্থনে গ্যাসের মূল্য না বাড়ানো সহ জনদুর্ভোগে বাজেটের বাতিল দাবি জানিয়েছেন তারা। ভিক্ষুক থেকে শুরু করে নিম্ন ও মধ্যবিত্তদের ভ্যাট ট্যাক্সের আওতায় এনে প্রতিদিন শত কোটি টাকা জনগণের পকেট কেটে লুটপাটের রাজত্ব কায়েম করতেই 30শে জুন জনবিমুখ বাজেট পাশ করা হয়েছে বলে দাবি করেন বাম নেতারা।
গত 6 মাসে বিশ্বের বিভিন্ন দেশে যখন গ্যাসের দাম অর্ধেকে নেমে গেছে, সেখানে গ্যাসের দাম বৃদ্ধি অযৌক্তিক উল্লেখ করে বক্তারা বলেন, জ্বালানি খাতে অনিয়ম দুর্নীতি বন্ধ হলে বছরে 8,400 কোটি টাকার সাশ্রয় হবে। জাতীয় প্রেস ক্লাব হয়ে পদযাত্রাটি সদরঘাট প্রদক্ষিণ করে। চট্টগ্রামে ইনসেপ্টের সহযোগিতায় সিএসসিআর হাসপাতালের উদ্যোগে বৈজ্ঞানিক সেমিনার হয়েছে। অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স, বাস্তবতা, ভয়াবহতা এবং আমাদের করণীয় শীর্ষক সেমিনারে বক্তারা অ্যান্টিবায়োটিকের ব্যাপক ব্যবহারে উৎকণ্ঠা প্রকাশ করে ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচাতে এর ব্যবহার সীমিত করার আহ্বান জানান। র্যাডিসন ব্লুতে সিএসসিআর হাসপাতালের চেয়ারম্যান প্রফেসর ডাক্তার মুলকুতুর রহমানের সভাপতিত্বে সেমিনারের প্রধান আলোচক ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডাক্তার সাইদুর রহমান। বক্তৃতা করেন বিশিষ্ট চিকিৎসক অধ্যাপক ডাক্তার আবুল ফায়েজ, দৈনিক পূর্বকোণের চেয়ারম্যান জসিমউদ্দিন চৌধুরী, কবি ও সাংবাদিক আবুল মোমেন, ইনসেপ্টের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার আব্দুল মান্নান, ডাক্তার খুরশিদ জামিল চৌধুরী এবং অন্যরা। বেলজিয়ামে বসবাসরত চট্টগ্রামবাসীদের সংগঠন চট্টলার উদ্যোগে এন্টরপেন শহরে আয়োজিত মিলন মেলায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের কৃতি সন্তান তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন বেলজিয়ামের ইইউ লুক্সেমবার্গে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সাদাত হোসেন এবং নেদারল্যান্ডসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শেখ মোহাম্মদ বেলাল। বেলজিয়ামে বসবাসরত প্রবাসীদের পাশাপাশি ডেনমার্ক, জার্মানি, ফ্রান্স, হল্যান্ড, যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য থেকে আগত প্রবাসীরা এতে অংশগ্রহণ করেন। মিলন মেলায় চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানের আয়োজন করা। প্রিয় দর্শক, চ্যানেলে সবচেয়ে সংবাদ জানতে যে কোনো মোবাইল অপারেটর থেকে ডায়াল করুন 22626 নাম্বারে। এছাড়া যে কোনো সময় সবচেয়ে সংবাদ জানতে চ্যানেল online.com-এ লগ ইন করুন। পরবর্তী সকল সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।